সিগন্যালিং এর সমস্যা রয়েছে আর তার জেরে অফিস টাইমে মেট্রো বিভ্রাট। ইতিমধ্যেই জানা যাচ্ছে দক্ষিণেশ্বর থেকে শোভাবাজার পর্যন্ত আপ এবং ডাউন লাইনে মেট্রো চলাচল করছে না। কথা বলবো, অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, তাহলে আপ এবং ডাউন লাইনে কতটা মেট্রোয় যাতায়াত করা সম্ভব হচ্ছে এবং কি সমস্যা এই মুহূর্তে? দেখো, মূল যে সমস্যা যেটা দেখা যাচ্ছে সেটা দমদম থেকে বেলগাছিয়ার মধ্যে হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে যেটা জানতে পারছি যে দমদম থেকে বেলগাছিয়ার মধ্যে সিগন্যালিং এর সমস্যা হয়েছে এবং সেটার জন্যই এই মুহূর্তে একেবারে দক্ষিণেশ্বর থেকে শোভাবাজার পর্যন্ত কোনো রকম মেট্রো পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। গত 15 মিনিট ধরে এই সমস্যা রয়েছে এবং সিগন্যালিং এর সমস্যা ঠিক না করতে পারলে এই সমস্যা আরো কিছুক্ষণ চলবে এমনটাই জানা যাচ্ছে। এবং আজকে একেবারে সপ্তাহে কাজের দিন, এই মুহূর্তে সকাল 9টা বাজে। প্রচুর মানুষই তার গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়েছেন। উত্তর শহরতলি বা উত্তর কলকাতা থেকে মধ্য কলকাতা বা দক্ষিণ কলকাতা যেতে অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। গিরিশ পার্ক থেকে ব্রিজি অর্থাৎ শহীদ ক্ষুদিরাম পর্যন্ত এই মুহূর্তে আপ এবং ডাউনে মেট্রো চলাচল করছে, কিন্তু দক্ষিণেশ্বর থেকে শুরু করে শোভাবাজার পর্যন্ত এই বিস্তীর্ণ অংশে কোনো রকম মেট্রো পরিষেবা দেওয়া যাচ্ছে না। দমদম থেকে বেলগাছিয়ার মধ্যে সিগন্যালিং এর সমস্যা বলে জানা যাচ্ছে এবং সেই সমস্যা শুধরানোর পর তবেই মেট্রো পরিষেবা চালু হবে এমনটাই জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। ধন্যবাদ অরিত্রিক। টানটান উত্তেজনার পর অপহরণকারীকে এনকাউন্টার করে মুম্বাইয়ে পণবন্দি 17 শিশুকে উদ্ধার করল পুলিশ। সূত্রের দাবি, অভিযুক্ত রোহিত ডিপ্রেশনে ভুগছিল। তবে কী কারণে এবং কেন সে এই ঘটনা ঘটালো তা খতিয়ে দেখছে পুলিশ। বাণিজ্য নগরীতে এনকাউন্টার, অপহরণকারীকে মেরে মুম্বাইতে পণবন্দি 17 শিশুকে উদ্ধার করল পুলিশ। টান টান উত্তেজনা, যেন বলিউডি থ্রিলার। मैं रोहित आर्या। सुसाइड करने की जगह मैंने एक प्लान बनाया और कुछ बच्चों को इधर हॉस्टेज रखा है। বৃহস্পতিবার দুপুর 1:45 নাগাদ শিশুদের অপহৃত হওয়ার খবর পায় মুম্বাই পুলিশ। জানা যায় পওয়াইয়ের এলএনটি ভবনের কাছে আরএস স্টুডিওতে 17 শিশুকে অপহরণ করেছে রোহিত আর্য নামে এক ব্যক্তি। ওয়েব সিরিজের অডিশনের কথা বলে শিশুদের স্টুডিওতে ডাকা হয়, তারপরই তাদের আটকে রাখা হয়। দুপুরের খাবারের সময় হয়ে গেলেও শিশুরা যখন বাইরে আসেনি তখনই বিষয়টি জানাজানি হয়। স্টুডিওর কাচের ভিতর থেকে শিশুদের হাত নাড়তেও দেখা যায়। এতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শিশুদের আটকে রেখেছিল যে ব্যক্তি, সে দাবি করে কয়েকজন ব্যক্তির সঙ্গে সে কথা বলতে চায়, তাই শিশুদের আটকে রেখেছে। কেউ কোনো চালাকি করলেই স্টুডিওতে আগুন ধরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি পোস্ট করে অভিযুক্ত। मेरे कुछ सवाल है, मुझे कुछ लोगों से बात करनी है, उनको सवाल पूछने हैं, उनके जवाब पर अगर मुझे काउंटर क्वेश्चन है तो मुझे काउंटर क्वेश्चन पूछना है, लेकिन मुझे ये जवाब चाहिए। द स्लाइटेस्ट रॉन्ग मूव फ्रॉम योर एंड विल ट्रिगर मी कि मैं ये पूरा जगह को आग लगा दूँ और उसमें मर जाऊँ। मैं मर जाऊँ या नहीं मर जाऊँ, बच्चे अननेसेसरी हर्ट होंगे, ट्रॉमाटाइज डेफिनेटली होंगे। मैं अकेला नहीं हूँ, मेरे साथ और भी लोग हैं। এরপরই অপহরণকারীকে বোঝাতে শুরু করে পুলিশ, কিন্তু কিছুতেই পণবন্দি শিশুদের মুক্তি দিতে রাজি হচ্ছিল না সে। এরপরই শৌচাগারের জানলা দিয়ে পুলিশ ভিতরে ঢোকে। তাদের দেখে এয়ারগান থেকে গুলি চালায় অভিযুক্ত রোহিত আর্য। পাল্টা গুলি চালায় পুলিশও, তাতে গুরুতর আহত হয় সে। তাকে যোগেশ্বরী ট্রমা সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত রোহিত পুরের বাসিন্দা। সূত্রের দাবি, মহারাষ্ট্রে কিছুদিন আগে বিজেপির যে জোট সরকার ছিল, যার মুখ্যমন্ত্রী ছিলেন একনাথ শিন্ডে, সেই সরকারের কাছে তার প্রকল্পের টাকা বকেয়া আছে বলে অভিযোগ করেছিল রোহিত। মহারাষ্ট্রের তৎকালীন শিক্ষামন্ত্রী দীপক কেসারকারের বাসভবনের কাছে অনশনও করেছিল। रोहित आर्या पुणे का रहने वाला है और पिछली तत्कालीन सरकार में, यानी जब एकनाथ शिंदे मुख्यमंत्री थे, उस सरकार में उसने शिक्षा विभाग से संबंधित कुछ कार्य किए थे। यानी शिक्षा विभाग जो कि शिवसेना के मंत्री दीपक केसरकर के खाते में आता था, शिक्षा विभाग, उनके लिए उसने कुछ काम किया था और उसकी 2 करोड़ की बकाया राशि थी और ये बकाया राशि उसे नहीं मिली थी, जिसको लेकर वो लंबे समय से लड़ाई लड़ रहा था। পুলিশ সূত্রে দাবি, অভিযুক্ত রোহিত ডিপ্রেশনে ভুগছিল। কী কারণে এবং কেন সে এই কাণ্ড ঘটালো তা খতিয়ে দেখছে পুলিশ। এবিপি আনন্দ। পুরনিয়োগ দুর্নীতিতে তারাতলায় ব্যবসায়ীর অফিসে ম্যারাথন তল্লাশি ইডির। ব্যবসায়ীর অফিস রেডিয়েন্ট এন্টারপ্রাইজে একাধিক চাঞ্চল্যকর নথি মিলেছে বলে দাবি কেন্দ্রীয় এজেন্সি সূত্রে। ইডির সন্দেহ, আর্থিক তছরূপের সঙ্গে যুক্ত ছিল এই কোম্পানি। কালো টাকা সাদা করার কাজ চলত বলে অনুমান তদন্তকারীদের। বাজেয়াপ্ত হওয়া নথি থেকে নাম উঠে আসা ব্যক্তিদেরকেও তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইডি সূত্রে খবর। মঙ্গলবার সকাল 7টা থেকে বুধবার সন্ধে 7টা পুরনিয়োগ দুর্নীতিতে তারাতলায় ব্যবসায়ীর অফিসে চলল 36 ঘন্টা তল্লাশি। ইডি সূত্রে দাবি, ম্যারাথন তল্লাশিতে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর নথি। রেডিয়েন্ট এন্টারপ্রাইজ নামে অফিসের মালিক 2 ভাই গৌতম ঢন্ঢনিয়া ও বিবেক ঢন্ঢনিয়া। ইডি সূত্রে দাবি, বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক হাজার পাতার নথি। তার থেকে বেশ কিছু সন্দেহজনক লেনদেনের হদিশ মিলেছে। পাওয়া গেছে প্রভাবশালীদের যোগও।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় তারাতলা একটি অফিসে প্রায় 36 ঘন্টা তল্লাশি অভিযানের পর 3 কোটি টাকা বাজেয়াপ্ত করার পর ইডি আধিকারিকরা আরো চাঞ্চল্যকর দাবি করছেন। দেখা যাচ্ছে যে কাউকে ব্যাংকে বিপুল পরিমাণে টাকা ট্রান্সফার করা হচ্ছে, অর্থাৎ ইডি আধিকারিকরা তদন্ত করার পর তল্লাশি অভিযানের পর তারা মনে করছেন বা তাদের দাবি যে এই ট্রানজ্যাকশন আসলে কিন্তু কালো টাকাকে সাদা করার জন্য, অর্থাৎ এই কোম্পানি অর্থাৎ রেডিয়েন্ট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এই কোম্পানিকে কালো টাকা সাদা করার জন্য কাজে লাগানো হয়েছিল। কোন কোন প্রভাবশালীরা যুক্ত, কাদের কাদের এই টাকা, কাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেল, একাধিক তথ্য রয়েছে যেটা খতিয়ে দেখা হচ্ছে। ইডি সূত্রে খবর, হাজার হাজার পাতার নথি খতিয়ে দেখা হচ্ছে। অডিট করতে বিশেষ টিম গঠন করা হয়েছে। গত 10ই অক্টোবর পুরনিয়োগ দুর্নীতি তদন্তে দমকল মন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ, তার সল্টলেকে অফিস, তার ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ ও লাউঞ্জ বার সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালান ইডি অফিসাররা। মঙ্গলবার ফের অভিযানের নামে ইডি। কলকাতায় মোট 6 জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবারের পাশাপাশি বুধবার তারাতলা ও লেকটাউনে ব্যবসায়ী বিবেক ঢনঢনিয়ার বাড়ি অফিসে তল্লাশি চালায় ইডি। ফের শহরে উদ্ধার হয় টাকার পাহাড়। ইডি সূত্রে খবর, তারাতলার অফিস থেকে উদ্ধার হয় প্রায় 3 কোটি টাকা। বাড়ি থেকে উদ্ধার হয় নগদ ও প্রায় 10 কোটি টাকার গয়না। ইডি সূত্রে খবর, ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হওয়া সোনার গয়না নিয়ে কিছু নথি দিয়েছে ব্যবসায়ীর পরিবার। এদিকে ম্যারাথন তল্লাশির পর ইডি খতিয়ে দেখছে প্রভাবশালীদের কালো টাকা কি সাদা করা হতো। বাজেয়াপ্ত হওয়া নথি থেকে নাম উঠে আসা ব্যক্তিদেরকেও তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইডি সূত্রে খবর। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। কলকাতা ও যাদবপুর সহ রাজ্যের 6টি বিশ্ববিদ্যালয়ে পেল স্থায়ী উপাচার্য। বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য হিসাবে যোগ দিলেন আশুতোষ ঘোষ। নতুন দায়িত্ব পেয়েই অবশ্য উপাচার্যের গলায় শোনা গেল আক্ষেপের সুর। অবশেষে স্থায়ী উপাচার্য পেল রাজ্যের 6টি বিশ্ববিদ্যালয়। দীর্ঘ টালবাহানা শেষে বুধবার নিয়োগ করা হলো কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ও কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হলেন আশুতোষ ঘোষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হলো চিরঞ্জীব ভট্টাচার্যকে। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন আবু তালেব। সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হলো চন্দ্রদীপা ঘোষকে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হলেন আশিস ভট্টাচার্য। এরই পাশাপাশি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হলেন উদয় বন্দ্যোপাধ্যায়। 168 বছরের পুরনো কলকাতা বিশ্ববিদ্যালয়। একসময় এই অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানের উপাচার্য পদ অলঙ্কৃত করেছেন কিংবদন্তীরা। এবার সেই চেয়ারে বসানো হলো আশুতোষ ঘোষকে। কলকাতা বিশ্ববিদ্যালয়েরই রসায়নের অধ্যাপক ছিলেন তিনি। নতুন দায়িত্ব পেয়েই অবশ্য উপাচার্যের গলায় শোনা গেছে আক্ষেপের সুর। আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট কলেজগুলোতে এখন কিন্তু স্টুডেন্ট হচ্ছে না। ইভেন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েট কলেজগুলোয় সেগুলো কেন হচ্ছে না? তার মানে অনেক সময় তো এরকম হচ্ছে যে এরকম কিছু সাবজেক্ট আমরা বহুদিন ধরে আমরা পড়িয়ে আসছি, যে সাবজেক্টগুলো স্টুডেন্টরা এখন আর পড়তে ইন্টারেস্টেড নয়। ক্যালকাটা ইউনিভার্সিটিতে আগে পড়ার জন্য সারা ভারতবর্ষ থেকে স্টুডেন্ট আসতো। এনআইআরএফ র্যাঙ্কিংয়ে দেখবেন যে ওখানে থাকে যে তোমাদের ইউনিভার্সিটিতে কতজন বাইরের স্টেটের স্টুডেন্ট আছে এবং সেই অনুযায়ী নাম্বার থাকে। আমরা সেখানে প্রায় 0-র কাছাকাছি পাচ্ছি। এখন আপনি দেখবেন আইজারে তারা কত ভালো ভালো পেপার করছে, তারা ভাটনগর পাচ্ছে। আমরা এখন আমাদের ইউনিভার্সিটিগুলো থেকে আর ভাটনগর পাবে এরকম জিনিস ভাবতেই পারছি না। কেন আমরা পারছি না? এতদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব সামলেছেন শান্তা দত্ত দে। শাসকের আপত্তি আক্রমণের পরও তৃণমূল ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষা বাতিল করেননি তিনি। জানি রাজনৈতিক মহলে ঝড় উঠেছিল। একটা কোনো সরকারের সিদ্ধান্ত না মানাটা সিদ্ধারা সোজার উদাহরণ নয়। সিদ্ধারা সোজা যদি আপনি সেই অর্থে বলেন, আমার এটা পার্সোনাল মতামত, আশুতোষ মুখার্জির সিদ্ধারা সোজা। কেন সিদ্ধারা সোজা? না, উনি একটা ইউনিভার্সিটিকে একটা এক্সেলেন্সের জায়গায় গেছে। এই ধরুন সিদ্ধারা সোজা একজন ভাইস চ্যান্সেলর সিদ্ধারা সোজা আমি মনে করি, বা ভাইস চ্যান্সেলর সেই রকমই সিদ্ধারা হওয়া উচিত যিনি একটা ইউনিভার্সিটিকে একটা এক্সেলেন্সের জায়গায় নিয়ে যেতে পারবে। যে বডিগুলো আমাদের রেগুলেট করে সেই বডিগুলোর সাথে কনফ্রন্টেশনে গেলে পরে কিন্তু ইউনিভার্সিটির আমার মনে হয় না সার্বিক উন্নতি হবে। আমাদের যেটা করতে হবে, যেখানে আমাদের ডিফারেন্স হবে, যেখানে আমাদের মনে হবে যে এটা হলে পরে আমাদের ইউনিভার্সিটি ক্ষতি হবে, আমরা আমরা তাদের বোঝাবো যে এইটা আমরা করব না। আমি কি কি করেছি এই বিশ্ববিদ্যালয়ের জন্য, তার জন্য আমি ডেফিনেটলি একটা শ্বেতপত্র প্রকাশ করব। সংঘাতে যাওয়া মানেটা কি? কেউ যেতে যেতে গিয়ে সংঘাত করে নাকি? আমি কখনো আমাদের সরকারের সাথে নিজে যেতে পড়ে সংঘাত করেছি নাকি? সংঘাত তখনই বেঁধেছে যখন
অনধিকার চর্চা করতে এসেছেন। ইয়েস মানে সরকাররা অভ্যস্ত হয়ে পড়েছিল যে ভিসিটা এরকমই হয়, এরকম হতে হবে। আমি তো সেরকম ভিসি ছিলাম না। অনিবার্য সংঘাত, এই সংঘাতের সমস্ত দায় কিন্তু সরকারের, আমার নয়, আমার সিন্ডিকেটেরও নয়। কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলার হেরিটেজ, বাঙালির ঐতিহ্য, দেশের গর্ব। আগামী দিনে কোন পথে এগোবে এই অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান? স্বাধিকার কিভাবে রক্ষা করবেন নতুন উপাচার্য? শিক্ষা মহলের নজর থাকবে সেদিকে। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।